স্বাগত জানাচ্ছি সময় সংলাপে, সঙ্গে আছেন আজ শামীম রেজা। সে ব্যাপারে স্বাগত সময় সংলাপে। আমি আপনি বিলেত সফর থেকে আসলেন, আমি একটু সেই জন্যই অনেকদিন বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হয় না, তবে মানে যেটা বলা যে আপনি ওখানে থাকাকালীনই নিশ্চয়ই ওখান থেকে পর্যবেক্ষণ করেছেন যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা আরোপ করেছে এবং একাধিকবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তো বটে, সেই জায়গাটা তো একটা আছে। সেইখানে বসে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেছেন, তাদের নাগরিকদের মধ্যে বাংলাদেশ নিয়ে কোনো মানে পর্যবেক্ষণটা কি? একটা হলো যে এই এই ধরনের দেশগুলো উন্নত দেশ, যাদের বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের স্বার্থ থাকে, বিভিন্ন আগ্রহ থাকে, প্রভাব থাকে। তারা তাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করবে, এটা খুবই স্বাভাবিক। এবং তারা যদি মনে করে যে কোনো দেশে বা কোনো অঞ্চলে তার নাগরিকের চলাফেরার একটা ঝুঁকি রয়েছে, তাহলে এই এই ধরনের সতর্কতা সে জারি করে থাকে বা তাদেরকে অবহিত করে থাকে। এটা তাদের দৃষ্টিভঙ্গি বা তারা কেন করছে সবসময় একেবারে তার খুব গভীরে যাওয়া সম্ভব হয়ও না, আমরা ধারণা করতে পারি এটুকু মাত্র। আমাদের এখানে যে দুটো হত্যাকাণ্ডের পরে এটা 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 বোঝাই যায় যে সেটা থেকেই অত উদ্ভূত হয়েছে বিষয়টাকে। আপনি যেটা জানতে চেয়েছিলেন যে যে দেশগুলো জারি করছে সেখানে তাদের গণমাধ্যমে আমার কাছে মনে হয়নি যে এটা নিয়ে খুব বড় আকারের আলোচনা রয়েছে বা এরকম তৈরি হয়েছে সেখানে। আপনি যদি যুক্তরাজ্যের সংবাদপত্রগুলো বা রেডিও টেলিভিশনের কথা বলেন, সেখানে হয়তো আপনি জানেন যে, যেমন ধরুন বিবিসির কথা, বিবিসির যে এটা প্রধান শিরোনাম বা সেখানে এটা খুব বড় করে তা কিন্তু না। আপনি যদি বিবিসির এশিয়া অংশ বা দক্ষিণ এশিয়া সেই অর্থে বাংলাদেশে আসেন, তাহলে আপনি সংবাদটি খুঁজে পাওয়া যেতে পারে যে বাংলাদেশে দুজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর তারা যে সতর্কতা জারি করছেন সেটা অনেকভাবেই তারা জানতে পারে, তাদের তথ্য প্রাপ্তির আরো অনেক সুযোগ আছে, শুধুমাত্র তারা গণমাধ্যম নির্ভর না। এবং বিশেষ করে তারা যখন ভ্রমণ করে তখন ভ্রমণ সংক্রান্ত সতর্কতা অনেক জায়গা থেকেই তাদেরকে জানানো হয়, যেখান থেকে তারা হয়তো টিকিট করছেন বা যাচ্ছেন, বা এই সংক্রান্ত অ্যালার্ট বিভিন্ন ভাবে পাওয়া যায়। আপনি জানেন যে এটা ইমেইলে পেতে পারেন বা অন্য কোনো ট্রাভেল এজেন্সি আপনাকে বলতে পারে। কিন্তু যে আলোচনা আপনি বলছেন, যতটা আমাদের দেশে এটা নিয়ে আমরা আলোচনা করছি, ততটা আমার মনে হয় না যে ব্রিটিশ খুব সিরিয়াস যে মাধ্যমগুলো আছে বা একটু কম সিরিয়াস যে মাধ্যমগুলো আছে, বা যদি আমি একদমই বলি যে মানে ওইভাবে যদি বলতে চান যে ওইখানে যে বাংলা পত্রিকাগুলো আছে সেখানে যতটা আলোচিত হয়েছে মূলধারার গণমাধ্যমে সেভাবে হয়নি। আর হুম। আর বাংলা পত্রিকাগুলো যেটা করেছে, আপনি জানেন যে সেখানেও বাংলা ভাষাভাষীদের আগ্রহ আছে এমন বিষয়ে সেখানে আলোচনা করা হয়, এবং সেখানেও যে আলোচনাগুলো উঠে আসছে সেটা মূলত এই নিরিখেই যে বাংলাদেশে এরকম একটা হত্যাকাণ্ড ঘটেছে, সে ব্যাপারে বিভিন্ন রকম মত আছে যে কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেন সেটার ব্যাপারে, এটা ঘটা উচিত হয়েছে কি হয়নি বাকি সেটা নিয়ে আলাপ আলোচনা আছে। এবং সেই অনুষঙ্গে আসছে যে ব্রিটেন তার নাগরিকদের হয়তো এখানে চলাচলের ব্যাপারে সতর্কতার কথা বলছে এরকম। তবে সেটাও যে একেবারে খুব দিনের পর দিন বা প্রতি সপ্তাহে আসছে, কারণ পত্রিকাগুলো সাপ্তাহিক, সেখানে মূলত তেমনটা না, আলোচনার ধারাবাহিকতা সেখানে নেই। আর টেলিভিশন গুলো তো সাধারণ মানুষের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে যে মানে আপনার যারা ওখানে সহকর্মী আছে বিশ্ববিদ্যালয়ে, তারাও নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে কি আমাদের অনেকের মধ্যেই বাংলাদেশ নিয়ে আগ্রহী তারা আছেন, এবং আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে আছেন যারা একাধিকবার বাংলাদেশে আসছেন বা কোনো না কোনো কাজে তারা জড়িত ছিলেন। তারা বাংলাদেশ সম্পর্কে জানেন, বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন। একটা তথ্য এইভাবে দেওয়া যায় যে শাহবাগের ঘটনা যখন ঘটেছে, গণজাগরণ মঞ্চ, তখন আমি কিন্তু অনেক আমাদের পরিচিত বিলেতি অধ্যাপকদের দেখেছি যে তার অফিস কক্ষের বাইরে ছবি টাঙিয়ে রেখেছেন শাহবাগ আন্দোলনের, এবং কখনো কখনো ইন্টারনেট থেকে আলোড়িত করেছে, কখনো কখনো ইন্টারনেট থেকে তারা আমাদের সংবাদপত্রের ছবি তারা সেখানে হয়তো একটা প্রিন্ট করে রেখে দিয়েছেন। আপনি জানেন যে তাদের খুব গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো আমাদের এই শাহবাগ আন্দোলনের খুব বড় কভারেজ শিরোনাম করেছিল, একাধিক ইয়ে ব্যাপী, আমি যদি বলি যে কলাম ব্যাপী তারা অনুষ্ঠান। এবং সেগুলো আমি অনেককে দেখেছি যে তার দরজার বাইরে, বিশেষ করে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে কাজ করি, সেখানে আমি একাধিক স্কুল বা কলেজে দেখেছি গণমাধ্যমের শিক্ষক, সমাজবিজ্ঞানের বা রাষ্ট্রবিজ্ঞান যারা বা পলিটিক্স যারা পড়ান, তারা বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন। আমি এই কারণে কথাটা তুললাম যে আর যে ঘটনা নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন সেটা নিয়ে আমি খুব বেশি আমার কাছে অন্তত কাউকে জিজ্ঞেস করতে শুনি না। অনেক বিষয় তারা জিজ্ঞেস করেন বাংলাদেশ নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, এবং তারা যথেষ্ট খোঁজ খবরও রাখেন সেগুলো। এটা নিয়ে তারা তেমন খুব একটা উদ্বেগ প্রকাশ করেছেন বলে অন্তত আমার ব্যক্তিগতভাবে মানে এবং মনে হয়নি। আর
আপনি যেটা বলছেন যে বাংলাদেশি বংশোদ্ভূত বা এথনিক বেঙ্গালি যারা সে দেশের নাগরিক আছেন, তাদের মধ্যে হয়তো মিশ্র ধরনের, আপনারা জানেন যে আমরা রাজনৈতিক ভাবেও বিভিন্ন আদর্শের বিভক্ত মানুষ তারা। এখন যারা বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন সেই রাজনৈতিক দলের যারা অনুসারী, তারা একভাবে বিষয়টি দেখছেন যে না, এটা তেমন কিছু ঘটেনি, এটা সরকার বিষয়টা দেখছেন। যারা বিরোধী পক্ষের রাজনীতিতে বিশ্বাস করেন তারা একটু ক্রিটিক্যালি হয়তো রিয়াক্ট করছেন যে বাংলাদেশে কেন বিদেশি দুইজন এরকম হলো, হয়তো এটার একটা প্রভাব পড়বে কি পড়বে না। কিন্তু সব মিলিয়ে যদি একেবারে সামাজিক আলোচনার জায়গাটা যান, যেখানে আওয়ামী লীগ বিএনপি ভাই আমাদের এই দলীয় রাজনীতির বাইরেও একটা সমাজ থাকে, একটা জগৎ থাকে আমাদের এথনিক বাঙালিদের, সেখানে আমার মনে হয় না যে সতর্কতা নিয়ে আমরা আলোচনা করছিলাম যুক্তরাজ্যের বা যুক্তরাষ্ট্রের, সেটা নিয়ে তারা অতটা উদ্বিগ্ন। ওইখানেও কিন্তু এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে চলেছে। একটা জিনিস হলো, আমরা সবসময় বিশ্বাস করি যে মৃত্যুর কোনো বিষয় তো তুলনীয় না, কোনো পরিস্থিতি আরেক পরিস্থিতির সাথে আমাদের তুলনা করা ঠিক না, বা প্রত্যেকটা প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু আপনি যেটা বলেছেন, আপনি যে কথাটা বলেছেন সে কথাটাও কিন্তু সত্যি একই সাথে, যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল শুটিং যদি আপনি বলেন যে স্কুলে গোলাগুলির ঘটনা, আচ্ছা গত 3 মাস ধরেন, যে গত 3 মাসে কয়টা আপনি ঘটনা এরকম পেয়েছেন? বা যুক্তরাজ্যের পত্রিকার পাতা খুললে ওরকম একজন দুষ্কৃতকারী গুলি করে যাচ্ছে না, আর ছুরি মেরে চলে যাওয়ার ঘটনা কিন্তু এদেশে প্রচুর পরিমাণে, এবং সেখানে কিছুটা বর্ণবাদী ঘটনাও সেখানে ঘটে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘটে। এবং একই সাথে মনে করতে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতেও কিন্তু তার নিরাপত্তা হুমকি রয়েছে। আমার হয়তো কোনো দেশের আলোচনা লড়াই স্নায়ু কতটা বলবো, আর এখন তো প্রায় মানে আসলে যুদ্ধক্ষেত্রেই অনেকটা, সেই জায়গাটা নিয়ে আমরা আরটি বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সব কিন্তু মার্কিন রাশিয়ান প্রোপাগান্ডা, মানে আন্তর্জাতিক গণমাধ্যম ভাবে না, একটা বললো যে স্নায়ু যুদ্ধের সময় তো প্রোপাগান্ডা একটা খুব বড় রাষ্ট্রীয় বাজেটের অংশ ছিল। এবং আজকের দিনে আমরা যখন চিন্তা করি যে কি বিপুল অর্থ এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র যে সমস্ত দেশগুলো, আমি যদি আজকের মানে আগের নেটোর কথা বলি, যে নেটোভুক্ত যে সমস্ত দেশগুলো তারা ব্যয় করেছে, এবং একই সঙ্গে সোভিয়েত ইউনিয়ন কি পরিমাণ অর্থ তার প্রোপাগান্ডা এবং কাউন্টার প্রোপাগান্ডার জন্য ব্যয় করেছে। মাঝে মধ্যে মনে হয় যে এই পরিমাণ অর্থ যদি সে অন্য কোনো কল্যাণে ব্যয় করতো, এই দুটো অংশই, পুরনো সোভিয়েত ইউনিয়ন এবং তার অংশগুলো এবং পশ্চিমা যারা ছিল তারা, আমার মনে হয় এটা মানব কল্যাণে অনেক বেশি কাজে আসতে পারতো। পর্যাপ্ত যে স্নায়ু যুদ্ধের পরে, সোভিয়েত ইউনিয়ন কোলাপস করবার পরে বা বার্লিন ওয়াল ধ্বংস হবার পরেও এইটা থেমে থাকেনি, এবং বিপুল অর্থ, এগুলোর সম্পর্কে সবসময় সঠিক তথ্য জানা যায় না। মাঝে মধ্যে কোনো গবেষণা আমরা দেখেছি যে ট্রিলিয়নস অফ টাকা তারা ব্যয় করছে। মজার কথা যে যখন স্নায়ুযুদ্ধ নাই তখনও পর্যন্ত এগুলোর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে, যে এই ধরে নি যে সেই ন্যাটো ততদিনে অনেক সম্প্রসারিত হয়েছে, সেই সমস্ত দেশগুলো যে প্রোপাগান্ডা করে আন্তর্জাতিক ক্ষেত্রে, সেগুলো কি অভিঘাত তৈরি করছে, কতখানি কাজে আসছে, এগুলো কোনো সময় আমাদের কাছে কিন্তু জিনিসটা ওরকম অতটা গুরুত্বপূর্ণই মনে হয়নি যে এটার আসলে আর কোনো মূল্য আছে কিনা, এটার আর কোনো প্রয়োজন। কিন্তু তাদের গবেষণার বাইরে যায়, তারা কিন্তু চালিয়েছে, তারা হয়তো বাজেট সীমিত করেছে। আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, হঠাৎ করে সে একটা অবস্থার মধ্যে পড়েছে, রাশিয়ার তখন ওই পরিমাণে প্রোপাগান্ডা করবার মতো যে মিনস দরকার, যে টেকনোলজি দরকার, সেটাও কমে আসছে। কারণ পশ্চিমের যে দেশগুলো এই ধরনের প্রোপাগান্ডার একটা পদ্ধতি তারা তৈরি করেছিল, এবং তাদের এক ধরনের আপনি দেখেন যে প্রাইভেট মিডিয়াম এবং পাবলিক সার্ভিস মিডিয়া যদি বলি, তার একটা ভারসাম্য ছিল, দুই পক্ষই কিন্তু একভাবে কাজ করত। যে আপনি যদি ব্রিটিশ ব্রডকাস্টিং এর কথা বলেন, তার যে অধিকাংশ ভাষায় রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানগুলো ছিল, সেটা কি, সেটা তো তার রাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটা সম্প্রসারণ ছিল। সেটা যে একেবারে খুব নেইব একটা পররাষ্ট্র নীতি তা তো না, এবং সেখানে রাষ্ট্রীয় অর্থ প্রোপাগান্ডা করা হয়েছে। সেখানে যখন ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, স্নায়ু যুদ্ধের ওই সময়টা নাই, তখন আস্তে আস্তে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে বিবিসি রেডিও, সেটা ভাষার ওই বহুভাষিক যে ব্রডকাস্টিং ছিল, সম্প্রচার ছিল, সেটা নাই, সেটা কমে গেছে, প্রয়োজন নাই তার আর। কিন্তু কোনো সময় প্রয়োজনটা তাদের আবার দেখা দেয়। এবং আমরা দেখি যে বাংলা বিভাগের কথা বলেন, সেখানে আমরা দেখি যে এই বাজেট বরাদ্দের অনেক রকম কাটছাট আমরা বিভিন্ন সময় দেখি, রীতিমতো তারা চাপের মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা ঘটেছে যে তার তো মাধ্যমগুলোই ছিল মূলত প্রাইভেট মাধ্যম, এবং সেগুলো বেসরকারি মালিকানা, এবং বড় যে সমস্ত আমরা টেলিভিশন চ্যানেলগুলোর কথা বলি, পত্রিকা তো সবসময় প্রাইভেট ছিল বা ব্যক্তিগত মালিকানায় ছিল। ফলে তাদের প্রোপাগান্ডা কিন্তু থেমে যায়নি। আপনি বলতে পারেন যে আমরা যেভাবে পর্যবেক্ষণ করতাম আগে, সেই পর্যবেক্ষণটা আমরা ভিন্ন মাত্রায় করেছি। কিন্তু পরবর্তী সময় আবার যখন আমরা প্রথম গালফ ওয়ার দেখলাম, মানে উপসাগরীয় যুদ্ধটা দেখলাম বাবা বুশের সময়, তখন কিন্তু আবার আমাদের কাছে স্পষ্ট হলো। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় তো একেবারে নগ্নভাবে আমরা লক্ষ্য করলাম যে
পশ্চিমা গণমাধ্যমগুলো, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, কিভাবে তার রাষ্ট্রের, তার পররাষ্ট্র নীতির কাঠামোর মধ্যে থেকে সে কিভাবে প্রোপাগান্ডাগুলো, আল জাজিরাকে যখন আসতে দেখলাম, সে একই, সেও কিন্তু এই কাঠামোর মধ্যে না। অতএব বহুদিন থেকে সে মাইকেল প্যারেন্টি একসময়, যাকে মনে করা হতো সে একটু বাম ধারার দেখে, সে হয়তো বেশি মাত্রায় ক্রিটিক্যাল অফ আমেরিকান মিডিয়ার ব্যাপারে, কিন্তু সেও কিন্তু বারবার বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য যারা তার মিত্ররা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, সে তার ফরেন পলিসির বাইরে কোনোদিনই যায় না। অতএব ওটা সিএনএন বলি, ওটা এনবিসি বলি, এবিসি বলি, আর যাই বলি না কেন, যখন আমেরিকান ফরেন পলিসি কনসার্ন বা তার পররাষ্ট্রনীতির ব্যাপার, তার বাইরে কিন্তু সে কখনোই যাবে না, জানে। এবং সেটা আমার মনে খুব সাধারণ একজন পাঠক বা দর্শকেই সর্বশেষ উপসাগরীয় যুদ্ধের সময় দেখেছেন, আফগানিস্তান আক্রমণের সময় বা ইরাক আক্রমণের সময়। এখন রাশিয়ার ক্ষেত্রে আসি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আপাতত সে দুর্বল ছিল, কারণ সে যে প্রক্রিয়ায় এর আগে প্রোপাগান্ডা এবং কাউন্টার প্রোপাগান্ডা চালিয়েছিল সেটা তখন আর তার নাই। অতএব তাকে একটু সময় নিতে হয়েছে, গোছাতে হয়েছে, আবার আগের অবস্থাতে ফিরে আসতে। তার তখনকার মতো দেখেন সেই আগের তার সেই সরকারি বিশাল পত্রিকা সে নাই, তার সে টেলিভিশনের সে নেটওয়ার্ক গুলো অন্য ধারায় চলে আসছে, প্রকাশনা। সেক্ষেত্রে আমি আলোচনা আরো পেন্ডোরাস বক্স ওপেন করতে চাচ্ছিলাম না, যে তার প্রোপাগান্ডার একটা বোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটা বড় অংশ ছিল প্রকাশন মুদ্রণ, যেটা আপনি জানেন, একেবারে বই থেকে শুরু করে রাষ্ট্রীয় আদর্শের বই, তার রাজনৈতিক আদর্শের বই, একই রকম সমান তালে মার্কিন যুক্তরাষ্ট্র করে গেছে, যুক্তরাজ্যও করেছে, অন্যান্য দেশগুলোও করেছে। আমরা যেহেতু অন্য দেশগুলোর ভাষা জানি না দেখে হয়তো আর ফ্রান্স, জার্মানি বা এই বিষয়গুলো আমরা আলোচনাগুলো আনি না সাধারণত। এখন আপনার যে সেই প্রসঙ্গ ছিল সিরিয়া, এই সিরিয়ার আলোচনা করতে গিয়ে এতখানি করলাম যে এটা পুরনো জিনিস নতুন ঢঙে আপনি দেখছেন। সিরিয়ার মতো মধ্যপ্রাচ্য নিয়ে এর আগে যে প্রোপাগান্ডা হয়নি তা তো না, প্রোপাগান্ডা যে আগের যুদ্ধগুলোর সময় হয়নি তা না, কিন্তু এই সময় অনেকদিন পরে পুতিন একটা গ্রাউন্ড পেয়েছে। সিরিয়ার ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমের অবস্থান যে খুব পরিবর্তন হয়েছে তা তো না। এখন এইখানে সাহেব আমার আপনার কাছে জানার বিষয়, এই যে প্রোপাগান্ডাগুলো কিন্তু হচ্ছে যে জাতীয় প্রোপাগান্ডা, জাতীয় ইস্যুতে, মানে মানে জাতীয় স্বার্থে এক ধরনের প্রোপাগান্ডা। কিন্তু আমরা যদি দক্ষিণ এশিয়ার দিকে একটু তাকাতে চাই, আমি বিরতিতে যাব, ফিরে এসে দক্ষিণ এশিয়ার যে গণমাধ্যমগুলো, আমি যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের কথাই বলি, এই তিনটা দেশের কথাই আমরা যদি বলি, সেখানকার প্রোপাগান্ডা কিরকম, সেখানে যে যখন যে সরকার ক্ষমতা থাকে সেই প্রোপাগান্ডা, কিন্তু কিন্তু জাতির যে একটা পলিসি, জাতির যে একটা দার্শনিক দিক, যে জাতি কোথায় যাবে, কোথায় যাচ্ছে, সেই প্রোপাগান্ডাটা তারা চালাতে পারে কিনা বা শিখতে পেরেছে কিনা। আমি চালাতে পারে কিনার চেয়ে বড় কথা হচ্ছে যে শিখতে পেরেছে কিনা, এবং এই প্রোপাগান্ডার প্রয়োজনও কতটুকু, এটা বলবেন। আর গণমাধ্যমের বিষয়ে রাষ্ট্র কতটা শিখতে পেরেছে পশ্চিমের কাছ থেকে, অনেক কিছু নিচ্ছে সে, কিন্তু এই প্রোপাগান্ডা যে জাতির পক্ষে অনেক সময় নিজের ঢোল নিজে পেটাতে হয়, সেটা কতটুকু। এটা আমি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করব না, এর বাইরে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তারা শেখেনি। প্রোপাগান্ডারও যে অত্যন্ত একটা সফিস্টিকেটেড ফর্ম আছে, খুব উঁচু মানের একটা রূপ আছে, সেটা আমি মনে করি না যে ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা বা এই দেশগুলো ওই পর্যায়ে শিখতে পেরেছে, এবং খুব সহসাও তাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পর্যায়ে তারা যেতে পারবে। একটা জিনিস দেখেন, যে দেশগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এই বিরতির আগে, সেই দেশগুলো যখন প্রোপাগান্ডা করে, এটা কিন্তু খুব কঠিন বলা যে এটা দলীয় প্রোপাগান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন করে, যদি সেখানে রিপাবলিকান ক্ষমতা থাকে, তার একটা মতের প্রতিফলন তো অবশ্যই সেখানে ঘটে, রিপাবলিকানরা থাকলে তাদের মতামতের প্রতিফলন ঘটে, কিন্তু সেটা কিন্তু একটা ন্যাশনালিস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে সে করে, যে মার্কিন স্বার্থ রক্ষা করবার, নাগরিক দেশ, তার নিরাপত্তা, সে তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে সবচেয়ে বেশি তার বড় কনসার্ন, এবং তার আদর্শ। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে স্পষ্টই বলবে যে আমি যে প্রোপাগান্ডা করি সেখানে গণতন্ত্র আমার একটা আদর্শ কাজ করে, আমার একটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট এখানে কাজ করে। আমি মনে করি সারা পৃথিবীতে মানুষের ন্যাশনাল যেখানে ইন্টারেস্ট কনসার্ন, ডেমোক্রেসি কনসার্ন যেখানে, সেখানে আমি প্রোপাগান্ডা সেখানে করি। অতএব এখানে ব্যক্তিগতভাবে একজন বুশ, একজন ওবামা, একজন ক্লিনটনের প্রোপাগান্ডা একটা রাষ্ট্রীয় আদর্শ কিংবা একটা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে আমি কাজটা করি। আমার ফরেন রিফ্লেকশন এখানে, যুক্তরাজ্যও তাই। এমনকি আপনি যদি পুরনো সোভিয়েত ইউনিয়নও থাকতেন, এবং যদি একটা পার্থক্য ছিল, সোভিয়েত ইউনিয়ন পুরোটাই রাষ্ট্রীয় মাধ্যম ব্যবহার করত, আর মার্কিন যুক্তরাষ্ট্র পুরোটা রাষ্ট্রীয় মাধ্যম ব্যবহার করতো না, তার বেশিরভাগই তার ব্যক্তি মালিকানার গণমাধ্যম ছিল। কিন্তু সেক্ষেত্রে সে বলতো যে আমি আমার আদর্শ করবার জন্য এটা করি, এবং সেখানে প্রোপাগান্ডা, কাউন্টার প্রোপাগান্ডার একটা ব্যাপার ছিল, এবং সেটা খুব সহজ কাজ না, কিন্তু শুধুমাত্র বাজেট দিলেই, টাকা দিলেই কাজটা শেষ হয়ে যেত তা না, এবং তার মধ্যে যে একেবারে প্রত্যেকের শুধুমাত্র দুষ্ট উদ্দেশ্য ছিল তা না, অনেক মহৎ উদ্দেশ্য সেখানে ছিল। এইটার নিরিখে যদি আপনি আমাদের এই দক্ষিণ এশিয়ার বিষয়গুলো চিন্তা করেন, এটা এত বেশি কোন কোন ক্ষেত্রে দলীয় আদর্শের রিফ্লেকশন ঘটেছে সেখানে, অথবা সেখানে একেবারে এক ধরনের কুপমণ্ডুকতা, আর একটা রাষ্ট্র সম্পর্কে যে থ্রেট পারসেপশন তৈরি করা, যেটা ইন্ডিয়া
ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘটেছে, সেটার ক্ষেত্রে আপনার গণমাধ্যমগুলোকে রাষ্ট্রটা ব্যবহার ভাবে কিনা করেছে। এখানে কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হোক বা যুক্তরাজ্য হোক, হয়তো রাষ্ট্রই ভাবে যে সে কিভাবে প্রপাগান্ডা চালাবে, কিন্তু পাকিস্তান এবং ভারতে কি সেটা তারা ভাবে কিনা? আমার কাছে আসলে হচ্ছে কি যে ওই জায়গাগুলোতে যেভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার ধারণা, জি। রাষ্ট্রীয় আদর্শের ফরেন ধারণা, পলিসি মানে পররাষ্ট্র নীতির একটা অংশ, পররাষ্ট্র নীতির একটা অংশ, হ্যাঁ। সেটা আপনি যে মূল্যেই বা যে প্রক্রিয়াতেই জনগণের কাছে কমিউনিকেটেড হোক না কেন, একজন সাধারণ জনগণ তো আর পুরো পররাষ্ট্র নীতির অত্যন্ত জটিল কুটিল বিষয়গুলো বোঝেন বুঝবে না, না, বুঝতে কিন্তু চায় তার না। যেটুকু বোঝা প্রয়োজন সেটুকু কিন্তু সে জি। বোঝে। সোভিয়েত ইউনিয়নে বা রাশিয়াতে একজন নাগরিক ওটুকু অন্তত বোঝে যে কোনটুকু প্রোপাগান্ডা বা কাউন্টার প্রোপাগান্ডা তাকেও এক ধরনের সুবিধা দেবে সেখানে, সেটা কিন্তু ওই অংশের বাইরে সে না। যদি অন্যান্য যে দেশগুলো দক্ষিণ এশিয়ার আমাদের ক্ষেত্রে যেটা হয়, সেটা আমাদের একটা বিচ্ছিন্নতা কাজ করে, সরকারের সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা কাজ করে। আর একটা বিষয় হলো যে আপনি যদি ভারতের উদাহরণ ধরেন, ভারতে তো এই মাধ্যম বেশি দিন আসেনি। আপনি যে আজকে কমার্শিয়াল বাংলাদেশেরও মিডিয়া পরে। দেখছেন, এটা আপনি যদি 90 দশকের শুরুর দিকে ধরেন, সেখানে একটা দূরদর্শন চ্যানেল থেকে 100টা হয় অন্তত এক দশকের মধ্যে, হ্যাঁ, তারপর কিন্তু তার এখন- বেশিরভাগ বিনোদন ধর্মী চ্যানেল। এখন বিনোদন ধর্মী এই ধরনের চ্যানেলগুলো দিয়ে তো আর আপনি যদি বলেন যে প্যাকেজ অর্থে যে প্রোপাগান্ডা, রাষ্ট্রীয় যে প্রোপাগান্ডা, যেখানে আদর্শের ব্যাপার থাকে, নিরাপত্তার ব্যাপার থাকে, সেটা করা যায় না, না। তারা হয়তো বাণিজ্যিক একটা হয়, একটা বাণিজ্যিক আগ্রাসন বলেন বা সাম্রাজ্যবাদ বলেন, সেটা তারা চালানোর চেষ্টা পাকিস্তানে করেছে। ইন্ডিয়ান চ্যানেল অসম্ভব জনপ্রিয়, হিন্দি গান চলে, হিন্দি টিভি সিরিয়াল চলে, ওইটা দিয়ে যে আপনি তারা হয়তো বাণিজ্যটাই তাদের মুখ্য দেখেন উদ্দেশ্য ছিল। ওই কালচারাল প্রভাবটা বিস্তার করা, যেটাকে আমরা এক ধরনের সফট পাওয়ার এখন বলি, সে চিন্তা করেছে যে আমার হিন্দি গানটা, হিন্দি ছবিটা লন্ডন দেখবে, আমেরিকা দেখবে, অস্ট্রেলিয়া দেখবে, বাংলাদেশ। এটা প্রোপাগান্ডার একটা সফট সাইড, Soft side, সফট হ্যাঁ। সাইড। এটা চেষ্টা করা হচ্ছে, এটা আরেকটা অংশ। এটা আরেকটা অংশ। এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো সফট ডিপ্লোমেসি করে মিডিয়া হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। সেটা একেবারে আলাদা। এটা soft diplomacy, সেটা হ্যাঁ। ক্রিকেট একটা সফট ডিপ্লোমেসি আপনি বলতে পারেন, অবশ্যই। মিডিয়েটেড ক্রিকেট একটা সফট Cricket একটা soft ডিপ্লোমেসি। diplomacy, এবং যে হ্যাঁ। বাণিজ্য করছে হিন্দি চলচ্চিত্র, হিন্দি সিরিয়াল, গান, সেটা পাকিস্তানও বাজার আছে, তার অন্যান্য দেশও বাজার আছে, সেটাও একটা সফট ডিপ্লোমেসি, বড় ডিপ্লোমেসি। এখন এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে তর্ক আছে। কিন্তু আপনি যেটা জানতে চেয়েছিলেন, আপনি যদি রাষ্ট্রীয় গণমাধ্যম দেখেন, যে ভারতীয় দূরদর্শন ধরে নি, সেটা সে কি এখনো ওই পর্যায়ে গেছে যে যেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা আপনি যুক্তরাজ্যের মতো বা রাশিয়ার মতো ওই পর্যায়ে যায়নি। প্রসার ভারত- বা ওই জায়গাটা একটু বলে, দূরদর্শন এবং এনডিটিভির যে একটা ভূমিকা, এনডিটিভির যে একটা, আমি কি ভূমিকার ধরন বা একটা ধরন ধরে যে সে, হ্যাঁ, বিবিসি, আল জাজিরা, এরকম জিও টিভি, তারা মুখোশটা তো না, নিতে সে চায়। ফর্মটা নিয়েছে, হ্যাঁ, মুখোশটা নিয়েছে। হ্যাঁ, সে ফর্মটা নিয়ে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে ভারতে কিছুটা লক্ষ্য করা যায় যে একটা পররাষ্ট্র নীতির প্রশ্নে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমরা বলছিলাম, যেটা চমস্কি বারবার বলেন বা মাইকেল প্যারেন্টিরের আগে বলেছেন, যে এই সমাজগুলোতে বা এই দেশগুলোতে প্রাইভেট মিডিয়া হোক আর সরকারি মিডিয়া হোক, তারা কখনো রাষ্ট্রীয় আদর্শের বাইরে যায় না, ফরেন পলিসির বাইরে যায় না। ভারতের সম্প্রতি এটা লক্ষ্য করা গেছে। যেমন কার্গিল আপনি যদি বলেন, কার্গিলের সময় যে সমস্ত প্রাইভেট গণমাধ্যমে তারা নিউজ দিত বা রাষ্ট্র গণমাধ্যম তো আছে, খুব বড় নেটওয়ার্ক। আমার মনে হয় যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সম্ভবত ভারতের টেলিভিশন এবং রেডিও পৃথিবীর সবচেয়ে বড় পাবলিক সার্ভিস নেটওয়ার্কের একটা হবে, কারণ বিবিসির জনগোষ্ঠী এবং তার রিচ যদি আপনি চিন্তা করেন ওইভাবে। তো সে কিন্তু কার্গিলের সময় একটা ছিল এবং একই হচ্ছে। আবার একইভাবে ওই পাশে পাকিস্তানে আপনি যদি দেখেন, প্রিন্ট মুদ্রণ মাধ্যমে একটু বিভিন্ন রকম তাদের বক্তব্য ছিল। সবগুলো গণমাধ্যম পাকিস্তানে বা ভারতের একরকম ভাবে কার্গিলকে দেখেনি বা একরকম ভাবে এডিটোরিয়াল লেখেনি বা সম্পাদকীয় লেখেনি, কিন্তু টেলিভিশন গুলো আপনি যদি চিন্তা করেন, তারা সুরটা মোটামুটি একরকম রেখেছিল। ভারতের গুলো একটা প্রো কার্গিল, অর্থাৎ সরকারের ইনিশিয়েটিভটাকে সমর্থন দেওয়া, এবং পাকিস্তানেও একই রকম ভাবে তাই। কিন্তু আপনি যে প্রোপাগান্ডার বহুমুখিতার কথা বলছিলেন, যে রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে, কিংবা কোনো একটা বার্তা পৌঁছে দেবার ক্ষেত্রে, সেটা আমার কাছে মনে হয়েছে যে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো, বা এর সাথে শ্রীলঙ্কাকেও যুক্ত করে, আমি শ্রীলঙ্কাকে এই কারণে যুক্ত করছি যে দীর্ঘদিন ধরে তার আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, আপনি জানেন, তামিলের সঙ্গে। অতএব প্রোপাগান্ডা করার মতো তার যথেষ্ট গ্রাউন্ড ছিল, তাকেও কাউন্টার প্রোপাগেট করতে হচ্ছে, অতএব তারও ওই প্রক্রিয়া অভ্যস্ত হয়ে যাবার কথা। কিন্তু এই 3-4টা দেশের যে আলোচনাগুলো করছি, তারা কেউই আসলে যে মাত্রায় আমরা পশ্চিমের গণমাধ্যমগুলো নিয়ে আলোচনা করছি, আমি যদি রাশিয়া সহ বলি, সেটা আপনি সিরিয়ার ক্ষেত্রে হোক, এখন এর আগে আফগানিস্তানের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, সেইটা আসলে যায়নি। এখন আপনি বলছিলেন যে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চান না, কিন্তু আপনার কাছে মনে হয়, মানে মনে হচ্ছে না যে বাংলাদেশের এই প্রয়োজনীয়তা নেই, সেটা মনে করছেন? কথা উঠেছিল আমাদের এটার এর আগে কিন্তু ভারতের প্রসার ভারতী বিল উত্থাপন করা হয়েছিল, এবং তারও উদ্দেশ্য ছিল যে ভারতের রাষ্ট্রীয় বেতার এবং টেলিভিশন যেটা আছে, তাকে আরো অধিকতর আরো স্বায়ত্তশাসন দেওয়া বা স্বাধীনতা দেওয়া।
সম্ভবত আমার ভুল না হলে সুষমা স্বরাজ তখন ছিলেন বা তিনি প্রস্তাবটা তুলেছিলেন। এই প্রস্তাবটা পরে বাতিল হয়, বিলটা আর ওইভাবে উত্থাপিত হয়নি, এটা বেশি দূর এগোয়নি। তো পার্লামেন্টে যখন আলোচনা হয়েছিল তখন কথাটা ছিল যে কেন এটা কেন করা গেল না। এইভাবে যুক্তিটা দেওয়া হয়েছিল যে আমাদের পাশে পাকিস্তান একটা দেশ আছে যারা প্রতিনিয়ত আমাদের ব্যাপারে প্রপাগান্ডা চালায়, অতএব কাউন্টার প্রপাগেট করবার জন্য, এই প্রপাগান্ডা জবাব দেওয়ার জন্য আমাদের একটা রাষ্ট্রীয় মাধ্যম থাকা প্রয়োজন। দেখেন এইটা যদি ডিফাইন করা হয় তার মানে ধরে নেওয়া আছে যে দূরদর্শনের একটা উল্লেখযোগ্য কাজ হবে যে প্রতিবেশী দেশ যখন তার উপরে প্রপাগান্ডা নিক্ষেপ করবে তখন সেও তার একটা জবাব দেবে। অতএব প্রাইভেট মিডিয়ার মতো কাজ করবে, সে তার মতো এক ধরনের কাউন্টার প্রপাগেশন মেশিন হিসেবে। এটা আসলে ভুল ধারণা, এভাবে চলে না। আপনি যদি আজকের আপনি দূরদর্শনের দিকে তাকান বা তাদের রেডিওর দিকে আপনি তাকান, সে কিন্তু প্রপাগান্ডা কাজ করতে পারছে না, কারণ হয় না। তাকে বিপুল পরিমাণে ভারতের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বহু জাতির মানুষ, বহু ভাষার মানুষ, এগুলো নিয়ে কিন্তু তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এবং জোহর সরকার, তার যে প্রধান প্রসার ভারতের, আমি জানি না এখনো তিনি আছেন কিনা, গত বছর তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল হায়দ্রাবাদে, এবং তাকে যখন জিজ্ঞেস করছি যে কি নিয়ে বেশি ব্যস্ত থাকেন জোহর সাহেব, উনি আমাদের এখানকার একসময় তার আদি পুরুষ এদেশেরই ছিলেন, বাংলা বলেন, তো তিনি বলছেন যে আমার কত ভাষা নিয়ে কাজ করতে তুমি জানো, এতগুলো ভাষায় আমার কাজ করতে তার পুরো আলোচনাটাতেই বোঝা গেল যে কাউন্টার প্রপাগেট করা তো দূরের কথা, সময় নেই আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে এত বেশি তাকে অনুষ্ঠানে ব্যস্ত থাকতে, যেটা হয় না। তার মানে ভারতকে যদি এই ধরনের এক ধরনের প্রপাগান্ডা, সেটা ইতিবাচক অর্থেও যদি বলি, পাশের দেশকে সংবেদনশীল করবার জন্য, সেন্সিটাইজ করবার জন্য, তাহলে এটা একটা কনসার্টেড এফার্ট দরকার পড়ে, সবাই মিলে, এবং একটা একীভূত জায়গায় পৌঁছানোর প্রয়োজন পড়ে, যে সবাই একটা সুর বুঝতে পারবে যে কি চায়, আমার কোন আদর্শটা আমি পাশের দেশগুলোকে সংবেদনশীল করতে চাই, কোন আদর্শের ভিত্তিতে। সেটা ভারতে ঘটেনি, সেটা পাকিস্তানেও ঘটেনি, অপর রাষ্ট্রগুলো ঘটেনি। এখন যদি আপনি আমাদের উদাহরণে বাংলাদেশের কথা যদি আসি, বাংলাদেশে যদি আপনি সামগ্রিকভাবে বলেন, এটা খুব ভালো হতো সরকারের কোনো নিরাপত্তা বিশেষজ্ঞ উত্তর দিলে। তো আমার কাছে যেটা মনে হয়, আমাদেরও অবশ্যই প্রপাগান্ডা একেবারে যে প্রয়োজনীয়তা নাই এটা আমি বলবো না। এখন সেটা কোন অর্থে প্রপাগান্ডা, প্রপাগান্ডা শব্দটাকে যদি এসেনশিয়ালি আপনি নেগেটিভ ধরেন তাহলে কিন্তু কোনো, এটা ইতিবাচক ভাবে আপনাকে ধরতে হবে। আমাদের রাষ্ট্রের একজনের বিজ্ঞাপন, আমাদেরও আপনি যদি ধরেন এটা রাষ্ট্রের একটা ব্র্যান্ডিং, এবং সেটা আমি আমার নিজস্ব রাষ্ট্রীয় মাধ্যমকে আমি ব্যবহার করতে পারি, গণমাধ্যমকে, এমনকি ব্যক্তি মালিকানার যে গণমাধ্যম আছে সেও স্বতঃপ্রণোদিত হয়ে আমার সঙ্গে যুক্ত হবে। তাহলে আপনাকে বের করতে হবে যে আমার এমন কি আছে যে জিনিসটা আমি ব্র্যান্ডিং করতে পারি, যে বিষয়টা দিয়ে আমি অন্যকে সংবেদনশীল করে তুলতে পারি। আমার যে বিপুল সম্ভাবনা, আমার যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, আমার যে ভাবনা, আমার যে এখন উঠে আসার যে সামনের যে অন্যকে সংবেদনশীল করবার যে আমার যে অর্জনগুলো, সেগুলো তো আমার একটা বলার একটা প্রয়োজনীয়তা থাকতে পারে। এখন এটাকে যদি আমি রাষ্ট্রের প্রজেকশন বলি, এটাকে যদি রাষ্ট্রের ব্র্যান্ডিং বলি বা রাষ্ট্রের প্রোপাগান্ডা বলি, সেটা করবার একটা প্রয়োজনীয়তা কিন্তু আমার আছে। এবং কোনো কোনো সময় মনে করি যে রাষ্ট্রের একটা অধিকারও আমার বা আমাদের গণমাধ্যমের আছে। প্রশ্ন হলো তুষার, আপনি কিভাবে, কোন প্রক্রিয়ায় কিভাবে বলবেন? আপনি কিন্তু এতক্ষণ আলোচনা করেছেন যে সমস্ত রাষ্ট্রগুলো এটা করে, সে কেবলমাত্র ক্রুড প্রপাগান্ডা করে না, সেটা আদর্শের ভিত্তিতে করে, সেটা সংবেদনশীলতা তৈরির জন্য এটা করে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তার গণতন্ত্রের আদর্শের ভিত্তিতে করে, নিরাপত্তার জন্য করে। সেটা হচ্ছে যে আমার টেলিভিশনকে তো আমি সব আমার পাশের দেশে দেখাতে পারছি না। আমি ওই জায়গাটায় আসছি যে তার মানে যে আমরা যখন এই কাজটা করব, প্রপাগান্ডাটা তো অকার্যকর থেকে যাবে। আপনার এমন হয়তো ভারত পাকিস্তানের ক্ষেত্রে তাই ঘটেছে। আমি যদি আগ বাড়িয়ে একটু বলবার সুযোগ থাকে, এটা খুব এমন হয়তো আরেকটা অনুষ্ঠানই হয়তো করা যাবে এটা নিয়ে, যে এই অধিকার আমাদের আছে, প্রয়োজনীয়তা আমাদের আছে। কিন্তু আবারও আমি বলছি যে কোনো প্রপাগান্ডা যদি সেটা ওই উদ্দেশ্যে পরিচালিত হয়, সেটা কিন্তু একক কারণ না, একটা রাষ্ট্রীয় আদর্শের প্রতিফলন ঘটে, একটা অর্জনের প্রতিফলন ঘটে। আমরা অনেক কিছু তো অর্জন করেছি, সেগুলো বলবার প্রয়োজন আছে। আমরা গণতন্ত্র সম্পর্কে অনেক কিছু ভাবি, পাশের দেশ সম্পর্কে আমাদের ভাবনা আছে, পরিবেশ প্রকৃতি সম্পর্কে আমার ভাবনা আছে, খনিজ সম্পর্কে আমার ভাবনা আছে, কমন যে বিষয়গুলো নিয়ে আমার ভাবনা আছে, অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আমার ভাবনা আছে, প্রযুক্তি নিয়ে আমার ভাবনা আছে, ভবিষ্যতের প্রযুক্তি এমন পর্যায়ে যাবে, এমনকি মহাকাশ গবেষণা এখন আমিও তো ওইভাবে নাই, আমার পাশের দেশ আছে। আমি তো ভাই একটা মিসাইল উৎক্ষেপণ আমি পরীক্ষা করতে চাই না, বা আমি একটা নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা করতে চাই না, কিন্তু ভবিষ্যতে আমি মহাকাশে তো অন্য কিছু পরীক্ষা করতে চাই, আমার সমুদ্র নিয়ে কথা। অতএব এই বিষয়গুলো আপনি যদি এর সাথে মিয়ানমারকেও যুক্ত করেন, যে আমার টেলিভিশন দিয়ে হতে পারে, আমার রেডিও দিয়ে হতে পারে, আমার মুদ্রিত সংবাদপত্র দিয়ে হতে পারে, এটা কূটনীতির একটা অংশ। এটা কূটনীতির আমার যে পররাষ্ট্র নীতি, তার সঙ্গে অন্যদের যেমন একটা যুক্ত আছে, আমাদের হয়তো যুক্ত করি নাই, সেই দূরত্বটা রয়ে গেছে। আমার মনে হয় আপনি যে কথাটা বলেছিলেন যে এটা বৃহত্তর অর্থে বলা যায় যে একটা
ব্র্যান্ডিং বাংলাদেশ, ব্র্যান্ডিং বাংলাদেশ যেটা ব্র্যান্ডিং বলছিলাম। বাংলাদেশ, এবং সেই ব্র্যান্ডিং বাংলাদেশ যদি আপনার মনে হয় যে এটাই ইতিবাচক প্রপাগান্ডা, বা এটাই আমার নিরাপত্তার বিষয়, বা এটাই আমার আমার কূটনীতির একটা অংশ, বা এটাই আমার একটা পাবলিক ডিপ্লোমেসির একটা অংশ, তো সেটা কেন না? এবং সেই প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তা আছে, থাকবে। আপনি, আমি, আমরা, সরকার সবাই মিলে যখন ওই ঐক্যমতে পৌঁছাতে পারবো, তখন আমরা অন্যকে সংবেদনশীল করতে পারবো। দূরত্ব তাহলে সেই জায়গাতেই, নাগরিক চুক্তি থেকে আমরা একটু দূরে সরে আছি হয়তো, এই রাষ্ট্র আমরা নাগরিক চুক্তি মানে সামাজিক চুক্তি, নাগরিকদের সঙ্গে চুক্তির কথা বলি, সেই জায়গা থেকে তো দূরত্ব আছে। কিন্তু তারপর আমার কাছে মানে আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে প্রোপাগান্ডাকে নেতিবাচক ভাবে না দেখে ইতিবাচক ভাবে দেখা যায়, সেটা রাষ্ট্রের স্বার্থে, নাগরিকদের স্বার্থে। ভারত কিছুটা চর্চা করছে, বাংলাদেশও সেটা চর্চা করতে পারে বা বাংলাদেশ শিখতে পারে, করতে পারে, কিন্তু পদ্ধতিটা কি হবে, কিন্তু সেই কৌশলটা কি সেই হবে? চুক্তি হওয়া প্রয়োজন, সেই সেই চুক্তিটা হওয়া জনগণ, প্রয়োজন। গণমাধ্যম এবং হ্যাঁ। কর্তৃপক্ষ হ্যাঁ, যারা আছেন তাদের এবং মধ্যে। প্রোপাগান্ডা মানেই বাঁকা চোখে দেখার বিষয় না, সেটা আমরা বলছি। অন্তত এখনকার নিরিখে। এখন না। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।